খামেনির কফিন নিয়ে তেহরানে শোক মিছিল আজ। মরদেহ নেওয়া হবে ফ্রিডম স্কোয়ারে, দেখার সুযোগ পাবেন জনসাধারণ। নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের বরাইপুর। ঘটনাস্থলে যাওয়া ঠেকাতে কলকাতায় মমতাকে নজরবন্দি। সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে, কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি। তুরস্কে কাল শুরু হচ্ছে ন্যাটো সম্মেলন। জেলেনস্কির সাথে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের। আঙ্কারায় ন্যাটো বিরোধী বিক্ষোভে আটক শতাধিক। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি, ৩,০০০ ছাড়ালো। উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর বিশেষ ইউনিট গঠন। এবং ইউরোপের দেশে দেশে ছড়িয়ে পড়েছে দাবানল, তীব্রতা বাড়ছে তাপদাহের। চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন। আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিন নিয়ে তেহরানে পূর্ব নির্ধারিত শোক মিছিল আজ। এতে লাখ লাখ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, খামেনির কফিন তেহরানের ফ্রিডম স্কোয়ারে নিয়ে যাওয়া হবে। সর্বসাধারণের জন্য পরিদর্শনের সুযোগ থাকবে। কাল খামেনির মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। ৮ জুলাই ইরাকের কারবালা ও নাজাফ শহরে নিয়ে যাওয়া হবে খামেনির মরদেহ। ৯ জুলাই বৃহস্পতিবার জন্মস্থান ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে। তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিলের প্রস্তুতি চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। به جرأت میگم همه این مردم امروز باور نمی‌کردن یه روزی بیاد به جنازه و پیکر آقای شهیدشون نماز بخوانن. باورمون نمیشد ما زنده باشیم نماز بخوانیم و بگیم انا لا نعلم منه الا خیرا. با این جمله جیگر ما سوخت ای کاش که بیدار شوم باز تو باشی، بی آن که نخی موز سرت کم شده باشد. تو زنده ای و باز دل ما به تو قرص است، بگذار که دنیا همه در هم شده باشد. اجازه بدید تو این ساعت روز زیر این آفتاب روز آخر মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোম শহরে। সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়বেন, যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ৮ জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে এবং এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। এরপর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। ৯ জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। দাফনের পর আরও ৪০ দিন ধরে দেশ জুড়ে শোক অনুষ্ঠান চলবে এবং দাফনের ১ বছর পূর্তি পর্যন্ত স্মরণ সভা চালু থাকবে। ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েকদিনে ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে আরও ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নেবে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
فردا چه قوقایی میشه پنجشنبه مشهد تو حرم امام رضا چه قیامتی میشه چند نفر میان بدن این رهبر شهید و درون قبر میذارن رسمش هم همینه باید چند نفر بیان بدن و دست به دست کنن اما آقای ما برا مادرت گریه کن که علی تنهایی هی رفت تو قبر هی بیرون آمد کسی نبود بدن رو بده یه مرتبه صدا اومد الیه الیه علی بده زهرا رو خودم کمکت کنم انشالله آقای ما رم تو قبر پیغمبر در آغوش میگیره امام رضا بغل میکنه نگران نباشید انشالله کربلا ابوالفضل بغلش میکنه انشالله تو آغوش سید الشهدا قرار میگیره هر جا هستی صدا بزن ناله بزن یا زهرا یا زهرا یا زهرا یا زهرا حالا این پرچم ها رو بلند کنیم جانانه این روزها و این لحظه ها در تاریخ و حافظه این ملت میمانه শেষবারের মতো আজ খামেনির মরদেহ থাকবে তেহরানে এরপর কোম ইরাক হয়ে দাফন করা হবে আধ্যাত্মিক নগরী ইরানের মশহাদে ফলে আজকের দিনটি হবে খামেনির মরদেহ তেহরানে থাকার শেষ দিন এদিন শহর জুড়ে শোক মিছিল করবে দেশটির জনগণ সর্বোচ্চ নেতার মরদেহ নেওয়া হবে আজাদি স্কয়ারে সেখানে সাধারণ মানুষ তাকে এক নজর দেখার সুযোগ পাবে ইরানিরা বলছেন তার অভাব প্রবলভাবে অনুভব করছেন তারা আর সর্বোচ্চ নেতার হত্যার বদলা নেওয়া থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান ইরানের তেহরানে বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয়া অগণিত এই মানুষের অনেকেই এখনও ঘরে ফিরে যাননি গতকাল প্রথম জানাজার পর রাতও রাজপথেই কাটিয়েছেন বহু ইরানি খামেনির কফিন নিয়ে মিছিলে সামিল হতে সমবেত হন অগণিত মানুষ যাদের সেবায় খাবার পানি নিয়ে হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও আজই শেষবারের মতো তেহরানে অবস্থান করবে খামেনির কফিন যেখান থেকে তিনি ৩.৫ দশক নেতৃত্ব দিয়েছেন জাতিকে প্রিয় নেতার বিদায়ের স্মৃতিটুকু রেখে দিতে শোক ফলকে ঐক্যের বার্তা লিখছেন অনেকে নিশ্চিত থাকুন একদিন আমরা ট্রাম্পের কাছে আসব এ ব্যাপারে নিশ্চিত থাকুন একদিন আমি এবং আমার শহর কারাজের মানুষ ইরানের মানুষ আমরা সবাই তার মাথায় চড়ে বসব এদিকে খামেনি হত্যার ৪ মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর যে প্রতিশোধ নেওয়া হবে জানাজার দিন সেই ঘোষণাই দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আর সেনাবাহিনীর কমান্ডার হাবিবুল্লাহ সায়ারি বলেছেন আজকে ইরানের যে সামরিক সক্ষমতা তার পুরো কৃতিত্ব খামেনির যে কারণে জাতি চিরকৃতজ্ঞ থাকবে তার প্রতি ইরানি কর্তৃপক্ষ বলছে জানাজায় প্রায় 2 কোটি মানুষের অংশগ্রহণ ছিল আর তেহরানের মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে জানাজার দিনে ৭০ লাখেরও বেশি মানুষ যাতায়াত করেছে তেহরান ও আশপাশের মেট্রো রেল দিয়ে যা ইরানের মেট্রো রেলের ইতিহাসে একদিনে যাতায়াতের সর্বোচ্চ রেকর্ড নূর মোহাম্মদ স্টার নিউজ ইরাকের পবিত্র শহর নাজাফে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শোক ও জানাজার প্রস্তুতি চলছে আগামী ৮ জুলাই নাজাফে হজরত আলীর মাজার কমপ্লেক্সে খামেনির শোক অনুষ্ঠানের কথা রয়েছে ইরানি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী সোমবার ৬ জুলাই তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় শোক মিছিলের পর খামেনির মরদেহ ইরানের শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্রে কোম শহরে নেওয়া হবে সেখান থেকে বুধবার ৮ জুলাই খামেনির কফিন নেওয়া হবে ইরাকে শিয়াদের 2 পবিত্র নগরী নাজাফ ও কারবালায় হবে খামেনির বিদায়ের অনুষ্ঠান নাজাফে হজরত আলীর মাজার এই শহরের সাথে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির স্মৃতিও জড়িত ১৯৭৮ সালে সাদ্দাম হুসাইন তাকে বহিষ্কার করার আগে ১৩ বছর তিনি নাজাফে নির্বাসিত অবস্থায় বসবাস করেন
ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা বৈঠক হবে আগামী 11 জুলাই। আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে এবারের আলোচনা হবে পাকিস্তানে। তবে পাকিস্তানের কোন শহরে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসবেন সেটি জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া বলছে এবারের বৈঠকে মূলত ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানের জব্দ করা সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কারা থাকবেন সেটি চূড়ান্ত করা হবে। এর আগে দুই দেশের প্রতিনিধিরা কাতারে বৈঠক করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, কাতারের বৈঠকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। গাজার দখল করা ভূমিতে এবার ইহুদি বসতি নির্মাণের ষড়যন্ত্র করছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন উত্তর গাজায় 3টি বসতি নির্মাণের পরিকল্পনা এখন নেতানিয়াহুর টেবিলে আছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের নির্বাচন সামনে রেখে কট্টরপন্থী ইহুদি নেতাদের জন্য রাজনৈতিকভাবে এটি একটি লাভজনক পরিকল্পনা। গাজা যুদ্ধের সময় কথিত হলুদ রেখার নামে এই উপত্যকার 54% ভূমি দখলে নেয় ইসরায়েল। ধাপে ধাপে সেই দখল বেড়ে 60% দাঁড়ায়। গত মাসে দখল করা ভূমির পরিমাণ 70% নিয়ে যাবার ঘোষণা দেন নেতানিয়াহু। গাজার দখল করা ভূমিতে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি বিবেচনা করছেন বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। উত্তর গাজায় 3টি বসতি নির্মাণের পরিকল্পনা এখন নেতানিয়াহুর টেবিলে। গাজা সিটির উত্তরাংশটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। বিমান হামলার পরও যে বাড়িগুলো টিকে ছিল সেগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন এভাবেই বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে কট্টর স্মোটরিচের মতো ইহুদি নেতাদের জন্য রাজনৈতিকভাবে এটি একটি লাভজনক পরিকল্পনা। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি জনগণকে প্রায় অবিরামভাবে হামাস কর্তৃক গণহত্যার প্ররোচনার মধ্যে রাখা হয়েছে। ইসরায়েলের মূলধারার মিডিয়ার দর্শকরা গাজায় ধ্বংসের মাত্রা বা সেখানে কী ধরনের দুর্ভোগ চলছে সে সম্পর্কে কোনো ধারণা রাখেন না। এরা এমন মানুষ যারা গাজায় আরও বসতি দেখতে চায়। তবে এমনটাও বলা হচ্ছে যে স্মোটরিচের মতো কট্টর ডানপন্থী নেতারা এখন ভোটের আগে জনমত জরিপ নিয়ে সংগ্রাম করছেন। স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি সংসদে যাবার জন্য ন্যূনতম ভোট পেতেও ব্যর্থ হতে পারে, তাই হয়তো বসতির সম্ভাবনাকে আঁকড়ে ধরেছেন। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও প্রায় অনিশ্চিত। একাধিক দুর্নীতির মামলার আসামি নেতানিয়াহু দোষী প্রমাণিত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও বসতি স্থাপনের ষড়যন্ত্র উস্কে দিয়ে তিনিও পার পেতে চাইছেন। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সম্ভাব্য এমন উদ্যোগ তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখে পড়বে। ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের স্বাধীনতা আসছে যুক্তরাষ্ট্রের প্রশ্নহীন সমর্থন থেকে। এই মুহূর্তে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্প প্রশাসনের সেই সমর্থন পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ইফাতিরা, স্টার নিউজ। গোপন বন্দিশালায় ইসরায়েলের নির্মম নির্যাতনের আরও একটি ছবি ফাঁস হয়েছে। ইনস্টাগ্রামে ফাঁস হওয়া ছবির ফিলিস্তিনি যুবকটির পরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে, কারণ দুজন ফিলিস্তিনি মা ছবির যুবককে তাদের সন্তান বলে দাবি করছেন। আটক সেই যুবক সম্পর্কে কোনো তথ্য না দিলেও নির্যাতনের ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল। মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনে এক ফিলিস্তিনি যুবকের ছবি। খাটের ওপর উপুর হয়ে থাকা যুবকটির পা থেকে গলা পর্যন্ত শরীরের পেছনে খাটের সাথে বাঁধা। খাটের ছবি আর আশপাশের পরিবেশ বলছে এটি ইসরায়েলের কোনো গোপন বন্দিশালা। বেঁচে থাকা ফিলিস্তিনি বন্দীদের অভিজ্ঞতার সাথেও এই পরিস্থিতি মিলে যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখা হয় গুড মর্নিং। এরপরই সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু এই ছবি ঘিরে বিতর্কটা অন্য জায়গায়। দুই ফিলিস্তিনি মা এই যুবককে তাদের সন্তান বলে দাবি করছেন। এক মা বলছেন তার নাম ওসামা, আরেক মা বলছেন ছবিটি তার ছেলে আমিন আল ঘৌলের। আমার ছেলেকে 19 মার্চ ইয়েলো লাইনে তার 1 বছর বয়সী ছেলের সাথে আটক করা হয়। 10 ঘন্টা পর রেড ক্রস আমার নাতিকে ফিরিয়ে দেয়, কিন্তু ওসামাকে আটকে রাখা হয়। তারপর থেকে আমরা কোনো খবর পাইনি।
قطع قلب على المنظر اللي شفته. আমার ছেলেকে 23 সালের নভেম্বরে আটক করা হয়। আমি ছবিটি দেখেই চিনেছি এ আমার ছেলে। মায়ের হৃদয় সন্তানকে ঠিকই চিনে ফেলে। আমি মোবাইল জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। ونعم الوكيل. حسبي الله ونعم الوكيل في العذاب اللي بعذبوه لهالبني ادمين. বন্দি যুবকটি ওসামা নাকি আমিন আল ঘোল সেটি প্রমাণ করা কঠিন নয়, কারণ গেল মার্চে 1 বছর বয়সী এক শিশুকে আটকের খবর আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। সেই শিশুর বাবা ওসামা। তখন ছোট্ট শিশুটির পায়ে সিগারেটের পোড়া দাগ দেখেন তার স্বজন। সে সময় ইসরায়েল দাবি করেছিল এটি সতর্কতামূলক গুলির দাগ। কিন্তু কোথায় ওসামা বা আমিন আল ঘোল, এ ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য নেই ইসরায়েলের। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত নির্যাতিত যুবক সম্পর্কে বলা হয় তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসামা বা আলামিন আল ঘোলের মতো এমন 1200 ফিলিস্তিনিকে বিনা বিচারে আটক রেখেছে ইসরায়েল। ইসরায়েলের আইন ইন্টারনমেন্ট অফ আনলফুল কম্ব্যাটেন্টস ল সন্দেহজনকভাবে যে কাউকে অনির্দিষ্টকাল আটক রাখার অনুমতি দেয়। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্ক হারবারে হয়ে গেল বিরল ও বর্ণাঢ্য এক নৌ শোভাযাত্রা। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 55টি দেশের যুদ্ধজাহাজ, ছিল মধ্যযুগীয় পাল তোলা জাহাজও। বিমান মহড়া ও নৌ মহড়ার জমজমাট আয়োজন উপভোগ করেন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ। ওয়াশিংটন ডিসির আকাশে F-16 ও F-15 সহ বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমানের মহড়া। ঠিক তখনই নিউ ইয়র্ক হারবারের আকাশে লাল, সাদা ও নীলের খেলা। বিমান থেকে ছোড়া রঙিন ধোঁয়ায় বর্ণিল আকাশ। আকাশে যখন বিমানের মহড়া, নিচে নিউ ইয়র্ক হারবারে তখন নৌ মহড়া। বিশ্বের বিভিন্ন দেশের পালতোলা জাহাজগুলো যেন মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 55টি দেশের যুদ্ধজাহাজ এতে যোগ দেয়। তারা অংশ নেয় বর্ণিল নৌ শোভাযাত্রায়। স্ট্যাচু অব লিবার্টি, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং লোয়ার ম্যানহাটনের পাশ থেকে নৌ শোভাযাত্রা উপভোগ করে মানুষ। হারবার জুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর জাহাজ, পুলিশ বোট ও কোস্টগার্ড। এখানে 55টি দেশের 70টিরও বেশি জাহাজ অংশ নিচ্ছে, যার মধ্যে আছে ঐতিহ্যবাহী পালতোলা জাহাজ এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ। নিউ ইয়র্ক হারবারে এই আয়োজন উপভোগ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কিয়ারসার্জের ডেকে সমবেত জনতার সাথে উৎসবে যোগ দেন তিনি। আগামী 250 বছরের আমেরিকাকে আরো মহান করে তুলতে আমাদের প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমি আপনাদের নিয়ে গর্বিত। নাসা ও কোস্টগার্ডের বিমানগুলোও সামরিক ফ্লাই পাস্টে অংশ নেয়। নাসার F-5 বিমান ওয়াশিংটনের ন্যাশনাল মলের আকাশে মহড়া দেয়। ওয়াশিংটনে ছিল আমেরিকা 250 মেলা। প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও টর্নেডোর পূর্বাভাস উপেক্ষা করে মেলায় যোগ দেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা মানুষ। আমরা এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। আমরা আমেরিকাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি বলতে আমি মনে করি আমরা তরুণ বলি এটা সামলানো সহজ হচ্ছে। গরম অবশ্যই অনেক, কিন্তু এটা বড় সমস্যা হয়নি। তারা সত্যি ভালো ব্যবস্থা নিয়েছে। মেলার মাঝখানেই সামরিক বিমান থেকে বিশাল পতাকা হাতে মাটিতে নেমে আসেন প্যারাট্রুপাররা। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের রাতের আকাশ। ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের আয়োজনে যোগ দেন ট্রাম্প। ভাষণে নিজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি আবারও সমাজতন্ত্রকে অন্যতম শত্রু বলে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সময় 4 জুলাই মধ্যরাতে আতশবাজির বর্ণিল রঙে রঙিন হয়ে ওঠে ওয়াশিংটনের আকাশ। হাজারো মানুষ উপভোগ করেন সেই আলোর খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, বেস্ট ফায়ারওয়ার্ক শো এভার। একই সময় 85,000 আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত হয় নিউ ইয়র্কের আকাশ। রাতের আকাশে টানা 25 মিনিট ধরে চলে আলোর খেলা। সকালে ওয়াশিংটন ডিসির আকাশে ওড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান। এ সময় প্রেসিডেন্টের বিমানকে মহড়া দিয়ে নিয়ে যায় 4টি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান।
ঝড়ের কারণে কিছুটা দেরিতেই ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত স্বাধীনতার 250তম বার্ষিকীর অনুষ্ঠানে পৌঁছান ট্রাম্প, যাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন যুদ্ধে যোগ দেওয়া সেনা সদস্য ও নাসার আর্টেমিস মিশনের 2 ক্রু। ভাষণে দেশের প্রয়াত নেতা ও বীর যোদ্ধাদের স্মরণ করেন ট্রাম্প। কেন শুবিং-এর বয়স ছিল মাত্র 19 বছর। পার্ল হারবারে জাপানি হামলা থেকে তিনি বেঁচে যান। তিনি যুদ্ধের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লড়েছেন। আজ তার বয়স 104 বছর। ক্যাপ্টেন শুবিং আজ এখানে উপস্থিত আছেন। তিনি সেই পতাকাকে স্যালুট জানাচ্ছেন, যা পার্ল হারবারে ইউএসএস অ্যারিজোনার সঙ্গে ডুবে গিয়েছিল। আসছে নভেম্বরে যখন মধ্যবর্তী নির্বাচন, তখন স্বাধীনতার 250তম বার্ষিকীর অনুষ্ঠানকে ট্রাম্প ব্যবহার করেছেন নির্বাচনী প্রচারের মতো। বক্তব্যে নিজের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি আবারও সমাজতন্ত্রকেই অন্যতম শত্রু বলে তুলে ধরেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রীদের কোনো সুযোগ নেই। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পর্যটন ও বিনোদন নগরী লাস ভেগাস। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বর্ণিল আতশবাজির ঝলক। লাস ভেগাস স্ট্রিপের হোটেল ক্যাসিনোগুলো তাদের ভবনের ছাদ থেকে একযোগে এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে। এ সময় হাজারো পর্যটক মনোমুগ্ধকর এই প্রদর্শনী উপভোগ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্কের কনি আইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 4 শিশুসহ অন্তত 8 জন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত 10টার দিকে ব্রুকলিনের কনি আইল্যান্ডে স্বাধীনতা দিবসের উৎসবে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করেন। 10:30টার দিকে পুলিশ সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে 6, 7, 12 ও 14 বছর বয়সী 4 জন শিশু রয়েছে। এছাড়া 2 নারী ও 2 পুরুষও আহত হন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে 7 জনের অবস্থা স্থিতিশীল, তবে 21 বছর বয়সী এক নারীর অবস্থা শঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণ জানতে তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের বড়াইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ওই শিশুর মরদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চলছে অভিযান। এছাড়া পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় পুলিশ। নির্যাতিতার মরদেহ সড়কে রেখে এভাবেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গের বারুইপুর কুলপি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, সেখানকার বিজেপি নেতারা এতে জড়িত। যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। প্রায় 5 ঘন্টা অচল হয়ে পড়ে সড়ক যোগাযোগ। ব্যাহত হয় শিয়ালদহ নামখানা লাইনের ট্রেন চলাচল। অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও কাচের বোতল ছোড়া হয়। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ চালায় পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনী। দুপুর নাগাদ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মামলা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব।
সন্ধ্যার পর ঘটনাটি রাজনৈতিক মোড় নেয়। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুর যেতে চাইলে বাধার মুখে পড়েন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাসভবনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। তৃণমূল কংগ্রেসের দাবি, নজরবন্দি করা হয়েছে মমতাকে। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি। গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের সূর্যপুর হাট এলাকার 11 বছরের এক কিশোরী। পরিবারের অভিযোগ, বন্ধুর জন্মদিনে উপহার কিনতে যাওয়ার পর তাকে অপহরণ করা হয়। রাতভর খোঁজাখুঁজির পর বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনার পর নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারি। পশ্চিমবঙ্গ থেকে আমরা সরাসরি তার সাথেই যুক্ত হচ্ছি। সুজিত, শুভ সকাল আপনাকে। যেমনটা আসলে বলছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। বারুইপুরের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের তদন্তে কি কি তথ্য সরকারিভাবে নিশ্চিত হয়েছে এবং গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আপনার কাছে জানতে চাই। শুভ সকাল আপনাকে এবং স্টার নিউজের যারা দর্শক এই মুহূর্তে রয়েছে দেখছে তারা প্রত্যেকেই শুভ সকাল। এবং আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তের পশ্চিমবঙ্গের সব থেকে বড় আলোচিত খবর এবং এই যে পরিবর্তনের সরকার যেটা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী সরকার গঠনের পর সব থেকে আলোচিত ঘটনা হচ্ছে এটি যে বারুইপুরের 11 বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবং এই যে ধর্ষণ করে খুন, যেটা যদিও মেডিকেল পরীক্ষার পর অর্থাৎ ময়নাতদন্তের পর সেটা স্পষ্ট হবে, তবে বাসিন্দাদের অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে। এই যে শিশুটি বন্ধুর জন্য গিফট কিনতে গিয়েছিল, তার জন্মদিন রয়েছে, সেই জন্মদিনে গিফট কিনতে যাওয়ার পথেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিমত অনুসারে 4 জন তাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তার দেহ মেলে এলাকার পুকুর থেকে। অর্থাৎ এই ঘটনার পরে কিন্তু এলাকায় ব্যাপক জনরোষ তৈরি হয়, কারণ 11 বছরের একটি শিশুর এভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছে না কেউ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে, রেল অবরোধ করা হয় এবং পুলিশের সঙ্গেও তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ করা হয়। অর্থাৎ এই যে পরপর ঘটনা পরম্পরা, এটা কিন্তু মানুষ খুঁজছিল, এলাকার বারুইপুরের মানুষ। এবং তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনায় প্রকৃত দোষী যারা রয়েছে তাদের শাস্তি দিতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালই একটা অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়া মারফত, যে তার বাড়ি নাকাবন্দি করা হয়েছে, তিনি বারুইপুরে যাবেন এবং শিশুটির পরিবারের সঙ্গে কথা বলবেন, পাশে দাঁড়াবেন, এমনটা ভেবেছিলেন। এরই মধ্যে বর্তমান সরকারের তরফে পুলিশ পাঠানো হয়, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় এবং একেবারে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শুরু থেকে গলির একেবারে চারিদিকে নাকাবন্দি করা হচ্ছে এবং বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। অর্থাৎ তাকে কোথাও এই যে জায়গা, সেই জায়গা থেকে বেরোতে দেবে না, এমনটাই অনুমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল যারা রয়েছে, অর্থাৎ কালীঘাটের তৃণমূল, তারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রেসিডেন্সি রেঞ্জ যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু গিয়েছিলেন ঘটনাস্থলে এবং পরিস্থিতি এতটাই থমথমে রয়েছে যে পুলিশকে বেগ পেতে হয় বারুইপুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এবং ইতিমধ্যে পুলিশের তরফে 3টি অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। একটি হচ্ছে শিশুটির পরিবারের তরফে যেমন খুন ধর্ষণের যে মামলা রয়েছে সেটা রয়েছে, এবং পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। এক হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে পুলিশের উপর হামলা করা হয়েছে সেই হামলার ঘটনার মামলা। অর্থাৎ 3টি মামলা একই সঙ্গে চলছে এবং এই শিশু হত্যার ঘটনায় যেমন গ্রেপ্তার হবে, তেমনি পুলিশের উপর হামলার ঘটনার অর্থাৎ এই সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার ঘটনাতেও কিন্তু গ্রেপ্তার করা হয় পরবর্তী সময়। কারণ শুভেন্দু অধিকারী সরকার কিন্তু
এর আগে বলেছিল যে পুলিশ বা প্রশাসনের উপর হামলা তারা বরদাস্ত করবে না, একেবারে জিরো টলারেন্স এক্ষেত্রে। এই ক্ষেত্রেও কিন্তু সেই অবস্থান নেবে, তবে একটু ধীরে চলার নীতি নিয়েছে, কারণ বারুইপুরের ঘটনা, শিশুটির পরিবারের আগে পাশে দাঁড়ানো, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবং এখনো পর্যন্ত এলাকা কিন্তু থমথম রয়েছে। গতকাল একজনকে গণধোলাই দিয়ে মারা হয়েছে, কারণ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং সে গণধোলাই দেওয়া হয়েছিল, তার মৃত্যু হয়েছে। সুতরাং বারুইপুরের ঘটনা যথেষ্ট স্পর্শকাতর বিষয় এবং বলা যায় যে বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের সব থেকে বড় আলোচিত ঘটনা। সুজিত, আপনার কাছে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে শিশুর পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা বা নিরাপত্তা বা দ্রুত বিচার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যে তদন্তের অগ্রগতি সম্পর্কে আসলে কি জানানো, মানে আপনি কি জানতে পেরেছেন, তৎপরতা কেমন দেখছেন? দেখুন, পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যেই গ্রামবাসীরাই কিন্তু কয়েকজনকে সন্দেহ তালিকায় রেখেছিল এবং পুলিশকে জানানো হয়, এবং পুলিশের তরফে তাদের দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং আর বাকি যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের এখনো গ্রেপ্তার দেখানো হচ্ছে না। তবে এই যে শিশুটির পরিবার, সেই পাশে দাঁড়ানো, পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হবে এবং একেবারে পুলিশের তরফে চেষ্টা করা হবে চূড়ান্ত পর্বের যে শাস্তি, অর্থাৎ ফাঁসির যে সাজা বা পরিবার তরফে দাবি করছে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। এবং পাশাপাশি আরো একটা বিষয়ে নজর থাকবে, এতদিন ধরে যেটা বলা হচ্ছিল উত্তরপ্রদেশ মডেল, সেটাও দেখা যেতে পারে, অর্থাৎ যে এনকাউন্টারের বিষয়, সেই বিষয় দেখা যাবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে আইনের উপর আস্থা থাকবে নাকি পুলিশের তরফে প্রকৃত দোষীকে চিহ্নিত হলে তাকে এনকাউন্টার করা হবে। এই সমস্ত বিষয় মাথায় রয়েছে এবং এই যে পরিবারের পাশে দাঁড়াবে, কারণ পূর্বতন সরকার অর্থাৎ বিদায়ী সরকার কিন্তু ঘোষণা করেছিলেন যে এই ধরনের ঘটনা, নারী নির্যাতনের ঘটনায় পরিবারকে কিছু টাকা দেওয়ার কথা, যেটা সরকারের তরফে সাহায্য দেওয়ার কথা, সেই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি। সুতরাং সরকারি যেটা সাহায্য সেটা শিশুটির পরিবারকে দেওয়া হবে, বাকি যে বিষয় আইনি প্রক্রিয়া সেটাও কিন্তু পুলিশের তরফে জারি রাখা হয়েছে। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকার দখল নেয়ার দাবি করছে রাশিয়া। গতরাতে চালানো হামলায় নিহত হয়েছে আরও 7 জন, আহত হয়েছে 24 জন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ এলাকার দখল নেয়ার দাবি করছে রাশিয়া, তবে এলাকা দখলের দাবি ভুয়া বলে উড়িয়ে দিয়ে পাল্টা রুশ সামরিক স্থাপনায় হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে তারা। এর মধ্যে আবার আলাদাভাবে ট্রাম্পের সাথে ফোনালাপ করছেন দুই নেতা। বেজিংয়ের সাথে সামরিক মহড়াও করতে যাচ্ছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল দোনেৎস্কের শহর কনস্তান্তিনোভকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী 66 বর্গ কিলোমিটার এলাকার এই শহরটির পুরোপুরি দখল এখন রুশ বাহিনীর কাছে। গেল কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ান্স্ক, ক্রামাতোর্স্ক, কনস্তান্তিনোভকা নগর সমষ্টি দখলের চেষ্টা করছিল রাশিয়া। আর কনস্তান্তিনোভকা দখলের অর্থ হলো এই নগর সমষ্টির প্রবেশদ্বারের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া, পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর ডোনবাসের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র এবং যোগাযোগ ও পরিবহন কেন্দ্র এটি। তাই এর নিয়ন্ত্রণ নিতে পারাকে তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। তবে কনস্তান্তিনোভকা দখলের রুশ দাবিকে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তাদের ভাষ্য, এটি এখনও পুরোপুরিভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে এলাকাটি দখলে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলার দাবিও করছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর তথ্য মতে মস্কোর বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিয়েভের সেনারা। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্টের সাথে আলাদা আলাদা ফোনালাপ করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সাথে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। শান্তি আলোচনা করতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে রাশিয়া পাঠাবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে এবছরে চতুর্থবারের মতো ফোনালাপ করলেন দুই নেতা। এদিকে জেলেন্সকির সাথে ফোনালাপে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে মুখোমুখি বৈঠকের ব্যাপারেও একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এমন পরিস্থিতির মধ্যে চীনের সাথে যৌথ নৌমহড়া করতে যাচ্ছে রাশিয়া। চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের কুইংদাও বন্দরের কাছে এ মহড়া করবে তারা। মহড়ায় অংশ নেবে দুই দেশের গাইডেড মিসাইল ক্রুজার, সাবমেরিন, উদ্ধারকারী ও রসদ সরবরাহকারী জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ। এছাড়া থাকবে দুই দেশের জাহাজ ভিত্তিক হেলিকপ্টার ও মেরিন সেনাও। ইফফাতিরা, স্টার নিউজ।
শীর্ষ সম্মেলনের আগে তুরস্কের রাজধানী আঙ্কারা সহ বড় বড় শহরে ন্যাটো বিরোধী বিক্ষোভ হয়েছে। আঙ্কারা বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই কর্মসূচির ডাক দেয় দেশটির কমিউনিস্ট পার্টি টিকেপি। রাজধানীর কিজিলাই স্কয়ারে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভকারীরা ন্যাটোকে খুনি সংস্থা হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। পরে দাঙ্গা পুলিশ কাতারে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। টিকেপির অভিযোগ, তাদের কর্মসূচিতে গণগ্রেপ্তার চালিয়েছে এরদোয়ান প্রশাসন। এদিকে কাল শুরু হতে যাওয়া 2 দিনের ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে আঙ্কারা জুড়ে বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সম্মেলনে ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠান মালার ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়ে ছাই হয়েছে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি ও বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে প্রতি মুহূর্তে লড়াই করছে গ্রিসের দমকল বিভাগ। গত শনিবার বনের একটি অংশে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির ধারণার চেয়েও দ্রুত গতিতে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। বনের পাশে থাকা 2টি কারখানা সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে যায়। ফায়ার সার্ভিসের 160 জন কর্মী বনাঞ্চলের আগুন মোকাবেলায় প্রশিক্ষিত 5টি বিশেষ দল, 52টি ফায়ার ইঞ্জিন ও 5টি বিমান 24 ঘন্টা আগুনের সাথে লড়াই করছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলছে দাবানলের সূত্রপাতের অভিযোগে 76 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তার গাড়ি থেকে নির্গত স্ফুলিঙ্গ থেকেই এই আগুনের সূত্রপাত। এদিকে স্পেন সীমান্তের নিকটবর্তী ফ্রান্সে উপকূলীয় শহর পেরপিনিয়ানে শুরু হওয়া দাবানল প্রায় 1500 হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুন মেসাকের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীনের ভিয়েতনাম সীমান্ত সংলগ্ন শহরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোমর সমান বন্যার পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। টাইফুন মেসাক দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হচ্ছে। তারপরও আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করছে যে আগামী 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকস্মিক বন্যা ভূমিধস নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 3,342 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। সরকারি হিসেবে গৃহহীন আছেন 17,000-এর বেশি মানুষ। 24 জুন আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় রাজ্য লা গুয়াইরা ও এর আশপাশের এলাকা। দুর্গম এলাকায় উদ্ধার কাজে ধীর গতি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নতুন সামরিক ইউনিট গঠন করেছে সরকার। ভেনেজুয়েলার স্বাধীনতার 215তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এই ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন ডেলসি রদ্রিগেজ। আলবেনিয়ায় দ্বীপ রক্ষার আন্দোলন এবার সরকার পতনের এক দফায় রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবি রাজধানী তিরানায় বিক্ষোভে যোগ দিয়েছে হাজার মানুষ। চলমান এই আন্দোলন এরই মধ্যে ফ্লামিঙ্গো বিপ্লব নামে পরিচিতি পেয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা আলবেনিয়ায় পতাকা উড়িয়ে রাজধানীর তিরানার বিভিন্ন সড়ক ধরে বিপ্লবী স্লোগান দেন। বিক্ষোভকারী এখন দ্বীপ রক্ষার পরিবর্তে সরকারি প্রধানমন্ত্রী এদি রামার সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের সংস্কারের দাবি জানাচ্ছেন। আলবেনিয়ার উপকূলীয় এলাকায় 2টি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বিক্ষোভকারীদের দাবি, দ্বীপটিতে ফ্লামিঙ্গো পাখি, সিল ও বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপের বিচরণ ক্ষেত্র। রিসোর্ট নির্মাণ হলে এই প্রাণীরা বিলুপ্ত হবে। আমরা এমন এক দেশে বাস করি যেখানে দুর্নীতি যেন টেবিলের শীর্ষে বসে আছে। আলবেনিয়ার সবকিছুই দুর্নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমরা এটা আর চাই না। আমরা একটি ভালো ভবিষ্যৎ চাই।
এমন ভবিষ্যৎ চাই যেখানে বিদেশিরা এসে আমাদের দেশ কিনে নিতে পারবে না। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে আমরা অনেক বেশি সময় ধরে আছি, যেখানে প্রধানমন্ত্রী এবং দেশের রাজনৈতিক দলগুলো মনে করে তারা যা খুশি করতে পারে, রাজনীতিতে গ্রহণযোগ্যতার কোনো সীমা নেই। আমি এখানে এসেছি এই ম্যাকিয়াভেলিয়ান রাজনৈতিক সংস্কৃতির অবসান চাইতে, যেখানে ক্ষমতা ও লোভ সবকিছুকে ন্যায্যতা দেয়। স্পেনের মায়োরকা দ্বীপে পর্যটকদের চাপ কমানো ও উপকূলীয় পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশ কর্মীরা। রোববার দেশটির অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত এস্ট্রেন্সকে জড়ো হন হাজারো বিক্ষোভকারীরা। এসব সমুদ্রে নেমে 2 কিলোমিটার দীর্ঘ মানব শৃঙ্খল গড়ে তোলেন তারা। প্রাকৃতিক এই উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো উদ্যোগ থেকে বিরত থাকারও আহ্বান জানান তারা। আয়োজকদের দাবি, দ্বীপটিতে অতিরিক্ত পর্যটন ও নগরায়নের কারণে প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভকারীরা উপকূলীয় সংরক্ষিত এলাকাগুলোর সুরক্ষা জোরদারের আহ্বান জানান। বিক্ষোভে গান, করতালি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মায়োরকার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ভূমির বড় অংশ ইতিমধ্যে ধ্বংস ও অতিমাত্রায় নগরায়ন হয়ে গেছে। তাই যা অবশিষ্ট আছে সেটিকে আমাদের সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে। সামান্যতম হুমকি থাকলেও আমরা এর সুরক্ষা নিশ্চিত করতে চাই। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত সেনঝোস 23 মিশনের নভোচারীরা স্পেস ওয়াকের মাধ্যমে স্পেস শিপটির গুরুত্বপূর্ণ সংযোজন কাজ সম্পন্ন করেছেন। তিয়ানগং মহাকাশ স্টেশনে তারা প্রথমবারের মতো গ্রিন হাউস গ্যাস শনাক্তকারী যন্ত্র স্থাপন করেছেন। ছোট আকারের এই যন্ত্রটি পৃথিবীর মধ্য ও নিম্ন অক্ষাংশের গুরুত্বপূর্ণ অঞ্চলে কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাসের ঘনত্ব পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণ এবং পরিবেশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। যন্ত্র স্থাপনের পাশাপাশি 3 নভোচারী মহাকাশের আলোকে পরিবেশ মানুষের মানসিক অনুভূতি ও কাজের দক্ষতার উপর কী প্রভাব ফেলে তা নিয়েও গবেষণা করেন। মাইক্রোগ্রাভিটি পরিবেশ শরীরের পরিবর্তন পর্যবেক্ষণের জন্য নভোচারীরা রক্তের নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি হৃদযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা, চোখের অভ্যন্তরীণ চাপ ও রেটিনা পরীক্ষা করেন। ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট অ্যাচোনা থেকে বিপুল পরিমাণ আগ্নেয় ছাই ও উত্তপ্ত লাভা উৎকিরণ শুরু হয়েছে। তপ্ত ছাই আকাশের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর মধ্য দিয়ে টানা 9ম দিনের মতো আগ্নেয়গিরিটির অগ্নুৎপাত চলছে। গেল 26 জুন থেকে তীব্র কালো ধোঁয়া উৎকিরণের মধ্য দিয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইটনা। সেদিনে 3000 মিটার উচ্চতায় থাকা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অগ্নুৎপাত হয়। এরপরে গনগনে লার্ভার স্রোত পাহাড় বেয়ে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। এ সময় আগ্নেয়গিরির চারপাশের এলাকায় ভূমিকম্পের মতো কম্পনও অনুভূত হয়। গত 2 জুলাই অগ্নুৎপাত আরও তীব্র রূপ নিলে ইতালির বৃহত্তম দ্বীপ সিসিলির রাতের আকাশ পর্যন্ত লাল আভায় রঙিন হয়ে ওঠে। পরিস্থিতি মোকাবেলায় ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ সর্বোচ্চ সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে। এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা যার উদ্দেশ্য উচ্চ পার্বত্য এলাকায় নজরদারি জোরদার করা এবং সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা। তেহরানের ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিলের প্রস্তুতি চলছে। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। কাল মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোম শহরে। সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়াবেন, যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।
8 জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে এবং এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। এরপর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে এবং সেই সাথে 9 জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। দাফনের পর আরও 40 দিন ধরে দেশ জুড়ে শোক অনুষ্ঠান চলবে এবং দাফনের 1 বছর পূর্তি পর্যন্ত স্মরণ সভা চালু থাকবে। ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েক দিনে ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে আরও 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দর্শক, এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।